গিন্নি, কোথায় গেলে তুমি? সকাল পেরিয়ে দুপুর হয়ে যাচ্ছে, এই সকালের খাবারটা তুমি দেবে? খাবার খেয়ে আবার আমাকে কাজে বেরোতে হবে তো। এই যে আমি আসছি খাবার নিয়ে, তুমি একটুখানি অপেক্ষা করো, এখনই আসছি। এই নাও, ধরো, দুটো রুটি ছিল আর একটু মিষ্টি ছিল, তোমার জন্য নিয়ে এলাম। এগুলো খেয়ে এখন কাজে বের হও, দুপুরে এসে ভাত খাবে। আরে দাও দাও দাও, এতেই আমার হয়ে যাবে। আমি আবার এত বেশি খাই না। রুটি তো খেয়েই ফেললাম, এখন এই মিষ্টিটাও খেয়ে ফেলি। আরে এটা কি? এটা মিষ্টি না অন্য কিছু? এই তো দেখছি মিষ্টির মধ্যেই মরিচ। আরে ও গিন্নি, এটা তুমি কি করলে গো? কেন, আমি আবার কি করলাম? আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। তুমি একবার ভেবে দেখো তো, ডায়াবেটিস কত বেড়ে গেছে মানুষের। তুমি এই কারণে মিষ্টির মধ্যে মরিচ দেবে? এটা কোনো কথা হলো? তাহলে এটার নাম আর মিষ্টি রইল? সে না থাকলে না থাকবে, তাতে আমার কি? আমার যা করার আমি সেটাই করেছি। তুমি খেয়ে তাড়াতাড়ি কাজে যাও তো। যত বাজে কপাল, সব হলো আমার। এমন বউ কপালে জুটলো যে মরিচ ছাড়া কিছুই বোঝে না। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তবু এর মরিচ খাওয়া কমবে না। জগদীশের বউ সাবিত্রী। সাবিত্রী ঝাল পাগল মেয়ে। এমন কোনো খাবার নেই যে খাবারে সাবিত্রী ঝাল ব্যবহার করে না। সাবিত্রীর জন্য জগদীশের জীবনটা একেবারে ঝালময় হয়ে উঠেছে। আরে জগদীশ, কি করছিস? খেতে কাজ করছিস নাকি? দেখতেই তো পাচ্ছ নিমাইদা, তোমার কি খবর বলো তো? আজকাল তো তোমাকে আর দেখাই যাচ্ছে না। কি আর দেখবি, আমাকে তো নেমন্তন্ন করিস না, তাই দেখিসও না। আমি হলাম ভোজন রসিক মানুষ, আমি থাকি নেমন্তন্নের ওপর। তা তো জানি নিমাইদা। অনেক দিন তো হয়ে গেল, আমাকে তো একটু নেমন্তন্ন দিতে পারিস। নেমন্তন্ন দেওয়া যায় নিমাইদা, কিন্তু বুঝতেই তো পারছো আমাদের সংসারের অবস্থা। তবুও তুমি একবেলা খাবে, তাতে অবশ্য আমাদের কোনো আপত্তি নেই। আরে আমার নেমন্তন্নে বেশি খাবার দাবার লাগে না, তোরা যা খাবি আমিও ঠিক তাই খাবো। হ্যাঁ, ঠিক আছে তাহলে আর কি, আগামীকাল দুপুরে আমার বাড়িতে তোমার নেমন্তন্ন রইল। আমরা যা খাবো তোমাকেও না হয় তাই খাওয়াবো। আমি আগামীকাল দুপুরেই তোদের বাড়িতে পৌঁছে যাব। তবে আমার কিন্তু একটা শর্ত আছে, খাওয়া দাওয়া করার পর তুমি কিন্তু আর আমাদের বাড়িতে বসে থাকতে পারবে না, তোমাকে সেখান থেকে দ্রুত প্রস্থান করতে হবে। ঠিক আছে ঠিক আছে, খাওয়ার পর আমি তোদের বাড়িতে থাকবো না, আমি চলে আসব। হয়েছে তো, এবার যাই রে, অন্য এক জায়গায় আবার নেমন্তন্নে যেতে হবে। আগামীকাল দুপুরে আমি তোদের বাড়িতে পৌঁছে যাব। সব খাবার তো দেখছি সম্পূর্ণ লাল টকটকে রঙের। যাক, দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। আজকে সব খাবার খেয়ে একদম শেষ করে ফেলবো। আরে দাদা, এসো এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করে বসেছিলাম আমি। এসো বসো, দেখো কত কিছু রান্না করেছি আমি। রে বাবা রে, এই তো দেখছি ঝাল আর ঝাল। প্রত্যেকটা খাবারে এত পরিমাণ ঝাল কেন বুঝতে পারছি না, কিন্তু নেমন্তন্ন যখন খেতে এসেছি সব কিছু তো খেতেই হবে, কষ্ট করে হলেও খেতে হবে। না বাবা, আমি আর পারছি না। এত ঝাল যদি সমস্ত তরকারিতে দিয়ে রাখে তাহলে কি দিয়ে ভাত খাবো আমি? কি হলো দাদা, খাচ্ছ না কেন? খাও, এই সমস্ত খাবার তো তোমার জন্যই রান্না করা হয়েছে। খাচ্ছি খাচ্ছি, আসলে আসলে আমার পেটটা ভরে গেছে। ইয়ে মানে কেমন পেট ভরা ভরা লাগছে। তুই এক কাজ কর, ওই পায়েসের বাটিটা দে আমার কাছে, আমি একটু পায়েস খাই। এত পরিমাণ ঝাল লেগেছে যে এই ঝাল কমানোর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এই পায়েসটা একবার খেয়ে দেখি, মনে হচ্ছে এই পায়েসটাতে ঝাল কমে যাবে। ওরে বাবারে, পায়েসের ভেতরে এত ঝাল এলো কোত্থেকে? এটা কি আমি চেয়ে চেয়ে নেমন্তন্ন চেয়েছি, এটারই ফল? নাকি নাকি এরা সব খাবারই ঝাল দেয়? এইখান থেকে এক্ষুনি পালাতে হবে, না হলে প্রাণ নিয়ে আর বেঁচে থাকতে পারবো না।
আরে দাদা, যাচ্ছ কোথায়, যাচ্ছ কোথায়? এই সমস্ত খাবার শেষ করে তবে তো যাও। বলেছিলাম না, খাওয়ার পরে এক মুহূর্ত আমার বাড়িতে বসে থাকতে পারবে না, কারণ ঝালের কারণে দৌড়ে পালাতেই হবে। কে রে নিমাই, তুই এভাবে ছটপট করছিস কেন? কি হয়েছে? কি রে, পালাচ্ছিস কেন? বলি, কেউ কি তোকে তাড়া করেছে নাকি? না গো বুড়িমা, তাড়া করবে কে? যে পরিমাণ খাবার খেয়েছি আর যা খেয়েছি, তাতে আর বসে থাকার কোনো জো নেই। আহা, কি বলছিস কি তুই? তোর মতো খাদ্যরসিক মানুষজন যদি এমন কথা বলে, তাহলে তো চিন্তার বিষয়। এই গ্রামে তো তুই বেশি খেতে পারিস। এই গ্রামে আমি বেশি খেতে পারি এটা ঠিক, কিন্তু আমি তো বেশি ঝাল খেতে পারি না। এই গ্রামে ঝাল খাওয়ার ওস্তাদ হলো ওই জগদীশের বউ। এখানে আবার ঝাল খাওয়ার কথা এলো কোত্থেকে? এই ঝালের কারণেই তো আমাকে পালাতে হচ্ছে, দৌড়তে হচ্ছে। কি করব বুঝতে পারছি না। জগদীশের বাড়িতে গেছিলাম নেমন্তন্ন খাবার জন্য, ওর বউ প্রত্যেকটা খাবারে ঝাল মিশিয়েছে, এমনকি পায়েসেও। বলি, তুই কি পাগল হলি নাকি? তুই খাবারের জন্য পাগল হয়ে গেছিস যে ওর বাড়িতে তোর নেমন্তন্ন খেতে যেতে হয়েছে? ওর বউ যে একটা ঝাল পাগল, সেটা তুই জানিস না? জানলে কি আর যেতাম বুড়িমা? এখন আমি যাই গো। এই মুহূর্তে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। পেটের মধ্যে কেমন যেন গুড়গুড় করছে। আচ্ছা ঠিক আছে, তুই যা। যদি আরো বেশি সমস্যা হয় তাহলে কিন্তু ডাক্তার দেখিয়ে নিস। এভাবে বসে থাকিস না। জগদীশের বাড়িতে নেমন্তন্ন খাওয়ার পর নিমাইয়ের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। পেটের ব্যথায় সে শুধু ছটফট করেই যাচ্ছে। কতবার তোমাকে বলেছি, বাড়িতে যা রান্না হবে তোমাকে তাই খেতে হবে। তুমি কেন অন্যের বাড়িতে চেয়ে চেয়ে নেমন্তন্ন খেতে যাও বলো তো? তুমি তো জানো আমি খাবার খেতে কতটা ভালোবাসি, এই কারণেই তো নেমন্তন্ন খেতে যাই। তাছাড়া গ্রামের লোকজন আমাকে ভালোবেসেই নেমন্তন্ন খাওয়ায়। দেখো, সব কিছুর একটা সীমা আছে। সীমা লঙ্ঘন করলে কি হতে পারে দেখতে পেয়েছো তো? এখন দেখো তোমার পেটের কি অবস্থা। ঝাল খেয়ে খেয়ে পেটের মধ্যে একটা ঝালের গোলা তৈরি হয়েছে। গিন্নি গো, আমি এই কান ধরছি, এই নাক দিচ্ছি, আর কোনোদিনও নেমন্তন্ন খেতে যাব না। আহা, আমি তোমাকে কথা দিলাম, তুমি এবারের মতো আমাকে একটু বাঁচিয়ে নাও। আমি আর পারছি না। ডাক্তার তো দেখিয়েছি, কিন্তু ডাক্তার তো আর তোমার এই সমস্যার সমাধান দিতে পারলো না। সমস্যার সমাধান হতে দেরি লাগবে। আমি কালকেই মাতব্বরের কাছে যাব বিচার নিয়ে। কি গো বৌমা, তুমি এই বেলাতে এখানে এসে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে আবার? আর কি হবে, কপাল পুড়েছে আমাদের। আপনি যদি এর বিচার না করেন তাহলে কিন্তু এর একটা হ্যাস্ত করেই ছাড়বো আমি। আরে কি হয়েছে না বললে আমি বিচার করব কিভাবে? আমাকে তো সব কথা জানাতে হবে। আমি তো আর কোনো সাধু নই যে সবকিছু জেনে যাব। আপনি তো জানেন আপনাদের ছেলে কেমন ভোজন রসিক মানুষ, সবার বাড়িতে নেমন্তন্ন খেয়ে বেড়ায়। গতকালকে জগদীশের বাড়িতে ওর নেমন্তন্ন ছিল। হ্যাঁ, তো কি হয়েছে? জগদীশ কি ওকে নেমন্তন্ন করে খাওয়ায়নি? হ্যাঁ খাইয়েছে, কিন্তু এমন খাওয়া খাইয়েছে যে এখন বিছানায় পড়ে থাকতে হচ্ছে ওকে। ওর বউ একটা মরিচ পাগল মহিলা, সমস্ত খাবারে মরিচ মিশিয়ে দিয়েছে। এমনকি পায়েস, যেই পায়েস মিষ্টি হয় সেই পায়েসেও মরিচ মিশিয়ে দিয়েছে। মরিচ মিশিয়ে দিয়েছে? এটা কি শত্রুতা করে দিয়েছে নাকি এমনি দিয়েছে? তা তো আর আমি জানি না। এই বিষয়ে আপনি বিচার করবেন, আপনি তদন্ত করবেন। ইচ্ছে করে মিশিয়েছে নাকি এমনি এমনি করে মিশিয়েছে সেটা তো বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো এই মরিচ খেয়ে আপনাদের ছেলের অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তোমার অভিযোগ আমি গ্রহণ করলাম। তুমি চাও আমি জগদীশকে ডেকে এই বিষয়ে কথা বলবো। তারপর বলো জগদীশ, তোমাদের সমস্যাটা কি? গ্রামের মানুষদের এভাবে বিপদে ফেলছো কেন তোমরা? ক্ষমা করবেন বাবু, আমি আবার কি করলাম? আমি তো এই গ্রামে কারো কোনো ক্ষতি করি না।
ক্ষতি করি না বলছো? এই তো গতকাল দুপুরেই নাকি নিমাইয়ের নেমন্তন্ন ছিল তোমাদের বাড়িতে, কিন্তু তোমাদের বাড়িতে খাওয়ার পরেই নিমাই অসুস্থ হয়ে পড়েছে। আমি বুঝতে পারছি আপনি কিসের কথা বলছেন। ঝালের কথা বলছেন, তাই তো? দেখুন, এতে আমার কোনো দোষ নেই, এ সব দোষ আমার বউয়ের। তোমার দোষ আর তোমার বউয়ের দোষ কি আলাদা নাকি? অবশ্যই আলাদা। এটা আমি অথবা আমার বউ ইচ্ছাকৃতভাবে কিছুই করিনি। আমার বউ ঝাল খেতে খুব ভালোবাসে। আমি এত চেষ্টা করেছি, তবুও তাকে ঝাল খাওয়া থেকে আটকাতে পারিনি। তার ধারণা, ও যেমন ঝাল খেতে পারে, গ্রামের মানুষজন সবাই তেমন ঝালই খেতে পারবে। এটা আবার কেমন কথা? তোমার বউয়ের এসব বাড়াবাড়ি তো বন্ধ করতে হবে। আমি তো চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি। এবার আপনারা যদি পারেন, তাহলে আমার এই বউয়ের বাড়াবাড়িগুলো বন্ধ করে দিন। ঠিক আছে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি এখন গিয়ে তোমার বউকে বলবে গ্রামে ঝাল খাওয়ার প্রতিযোগিতা হবে, যে জয়ী হবে তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। কি বলছেন বাবু এসব আপনি? আমি ঠিকই বলছি, তুমি যাও। তোমার কাজ শুধু এইটুকুই, পরবর্তীতে যা হবে সেসব আমি সামলে নেব। ওমা, তাই নাকি? কি বলছো তুমি? হে, তো একটা খুশির খবর। তুমি এতক্ষণে আমাকে জানালে, আগে জানাতে পারোনি? দূর, আমিও আগে জানতাম নাকি? আমাকে তো মাতব্বর মশাই নিজে ডেকে নিয়ে জানিয়েছেন। এবার তুমি বলো, অংশগ্রহণ করবে তো? আরে করব না মানে? যেখানে আমি ঝাল খেতে এত ভালোবাসি, সেখানে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পেয়েছি, তা আমি ছেড়ে দেব? তার উপরে আবার 5,000 টাকা পুরস্কার। দেখো, আমি কিন্তু তোমাকে নিয়ে সবার কাছে বড় কথা বলে এসেছি। আমার মান তুমি রেখো, ঠিক আছে? আরে তুমি শুধু দেখো আমি কি করি। হ্যাঁ গো, কবে প্রতিযোগিতার আয়োজন শুরু হবে আমাকে তুমি এসে জানাও। আগামী পরশু প্রতিযোগিতা হবে। তুমি সেই হিসেবে নিজেকে প্রস্তুত করো। তোমাকে কিন্তু জিততেই হবে, না হলে আমার মান সম্মান বলে কিন্তু কিছুই থাকবে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। যথারীতি প্রতিযোগিতা শুরু হয়। সাবিত্রী নিজের বিপক্ষে একটা বাচ্চা ছেলেকে দেখে খুব খুশি হয়ে যায়। এই বাচ্চা ছেলেটা আমার বিপক্ষে লড়বে? এই বাচ্চা ছেলেটাকে তো আমি এক তুড়ি মেরেই হারিয়ে দেব, আর ওই 5,000 টাকা আমার হবে। কি ভাবছো তুমি, পারবে তো? আরে, তুমি আমাকে কি মনে করো শুনি? এই যে বাচ্চা ছেলেটা আমার সাথে লড়তে এসেছে, এই বাচ্চা ছেলেটাকে আমি এক তুড়ি মেরে হারিয়ে দেব না? তুমি শুধু দেখো আমি কি করি। বৌমা, দেখো, তুমি কিন্তু আমাদের গ্রামের মান সম্মান, আমাদের গ্রামের নাম উজ্জ্বল করতেই হবে। তোমাকে কিন্তু এই প্রতিযোগিতা জিততেই হবে। আমার এটা দেখে বড় ভালো লাগছে যে আপনারা সবাই আমার উপরে এত ভরসা করছেন। দেখবেন, আমি আপনাদের মান রাখার সর্বোচ্চ চেষ্টা করব, এবং আমি এটা অবশ্যই বলতে পারি যে আমি আপনাদের মান রাখবই রাখব। আমি ঠিক জয়ী হব। আপনারা আয়োজন শুরু করুন। বেশ, তাহলে প্রতিযোগিতা শুরু হোক। এই তো দেখছি বড্ড বেশি ঝাল। হ্যাঁ, এত ঝাল খেতে পারবো তো? না বাবা, এত মানুষজন আমার উপরে ভরসা করে আছে, আমাকে তো খেতেই হবে। গিনি, আমার বিশ্বাস তুমি পারবে। হেরে যেও না, খেতে থাকো। তোমার খাবার তুমি শেষ করে তবেই এখান থেকে উঠবে। আর চিন্তা করো না, চিন্তা করো না, আমি সব খাবার শেষ করে তবে এখান থেকে উঠব। কিন্তু কিছুক্ষণ পরেই ঘটল এক দুর্ঘটনা। অতিরিক্ত ঝাল খেয়ে সাবিত্রীর পেটে ব্যথা শুরু হয়ে গেল, আর নিমেষেই সে অসুস্থ হয়ে পড়ল প্রতিযোগিতার মধ্যেই। মাগো, আমার পেট গেল গো, আমার পেটে খুব ব্যথা হচ্ছে। ও ও গো, ও গো, তুমি কোথায় আছো? আমাকে এক্ষুনি তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও। কি কি হলো? কি হলো তোমার? তুমি এমন করছো কেন? তোমার পেটে ব্যথা হচ্ছে? ব্যথা হলেও কিছু করার নেই। এখানে এই সমস্ত খাবারগুলো খেয়ে তবেই উঠতে হবে। দয়া করো, দয়া করো, আমাকে ছেড়ে দাও গো, আমি আর খেতে পারবো না।
এই সব ঝাল খেলে আমি মনে হয় মরেই যাব। ও মা গো, আমার পেটে খুব ব্যথা শুরু হয়েছে গো। আমাকে আমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাও গো, এক্ষুনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। তাহলে তুমি বলছো এই প্রতিযোগিতা থেকে তুমি নাম সরিয়ে নিলে? তুমি হার মেনে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি হার মেনে নিয়েছি। আমার দরকার নেই আমার ওই 5,000 টাকার। আমি আর ঝাল খেতে পারবো না গো। আমাকে এখনই তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও। হ্যাঁ গো, এত শুনছো না কেন তুমি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এখনই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আহ, আহ, আর পারি না গো, আর পারি না। এই পেটের মধ্যে কেমন জ্বালা যন্ত্রণা করছে গো। মনে হচ্ছে পেট পুরো গরম হয়ে গেছে। আরে বসুন বসুন, কি হয়েছে আপনার? আর বলবেন না ডাক্তারবাবু, দেখেন তো অতিরিক্ত ঝাল খাওয়ার ফলে পেটে ব্যথা শুরু হয়ে গেছে। আপনি একটু দেখুন। সব কিছুই তো দেখলাম, যা দেখলাম তাতে মনে হলো অতিরিক্ত ঝাল খাওয়ার কারণে ওনার পেটে একটা ঝালের গোলা তৈরি হয়েছে। আর এখন যদি কান্না করে অথবা হাসে তাহলে চোখ দিয়ে গরম জল বের হবে। ডাক্তারবাবু, তাহলে কি এই সমস্যার থেকে সমাধানের কোনো উপায় নেই? দেখুন, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। আপনি ঝাল খেতে ভালোবাসেন, এটা ঠিক আছে। আপনি একটা সীমার মধ্যে থেকে ঝাল খাবেন। অতিরিক্ত তো কোনো কিছুই ভালো নয় শরীরের জন্য। কিন্তু আমি এখন এই অবস্থা থেকে কিভাবে মুক্তি পেতে পারি? এখন আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি। ওই ওষুধগুলো খেলে আপনার অবস্থা একটু একটু করে ভালো হতে শুরু করবে। তবে খবরদার, এরপরে কিন্তু আপনি আর এত ঝাল খেতে পারবেন না। না না, আর নয় বাবা, আর কোনো দিন নয়। এবার যে অবস্থা আমার হয়েছে তাতে একটা ভালো শিক্ষা আমি পেয়েছি। এরপর থেকে আমি আর কোনো দিন ঝাল খাবো না। এরপর সাবিত্রী ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে, আর কখনোই সাবিত্রী ঝাল খাওয়ার কথা মুখেও আনে না। আর কেউ ঝাল খাওয়ার কথা বললে সাবিত্রী সেখান থেকে দৌড়ে পালায়।